ওয়াকারের সাথে হাসিনার রেগুলার কথা হয়, ভারতের রয়ের রেগুলার কথা হয়, ভারতীয় জেনারেল সেনাধ্যক্ষ জেনারেল দ্বিবেদীর সাথে প্রত্যেক দিন কথা হয়। এটা তো ওপেন সিক্রেট। দর্শক বৃন্দ, এটা আপনারা জানেন না যে ওয়াকার প্রত্যেক দিন রয়ের সাথে কথা বলে, ভারতের সেনাপ্রধান বলে বাংলাদেশ আর্মির সাথে তার প্রত্যেক দিন আলাপ আলোচনা হয়, তাদের কমিউনিকেশন অতি উত্তম, এটা বলে না? ওকে, তো ওয়াকারের কাছে গেছে। ওয়াকার তার চাকর নজরুলের বলছে, এই চাকর নজরুল, হামিদ রে বিদেশে পাঠা। তো হামিদ রে বিদেশে পাঠানোর জন্য আসিফ নজরুল কি করছে? ওই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আছে না, কোমরভাঙ্গা জেনারেল, কোমরভাঙ্গা জেনারেল তো কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর, কোমরভাঙ্গা জেনারেল জাহাঙ্গীর সে হয়তো জানেও না। কারণ কোমরভাঙ্গা জেনারেল যখন কোন জায়গায় নামাজ পড়তে বসে, এর কোন উত্তর দক্ষিণ এক পদ আছে না, আবোধা, আবোধা বুঝেন, বোধ কাজ করে না যার। এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর হইছে আবোধা এক বস্তু। কোন জায়গায় হয়তো বসে রয়েছে আসিফ নজরুল, পাত্তাও দেয় নাই যে আসলে এই আবোধা জেনারেল রে তারা জানাইব কিনা। তো তারা হয়তো লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, আমি এই লোকটার দিকে তাকাইলে আমার একটু খারাপ লাগে, এই তো একটা আবোধা গোলালো, এর ওইখানে বসাইছে কেন জানেন? এই আব্দুল রে, যাতে এই আব্দুল দুনিয়া সম্পর্কে কোনো খেয়াল না করে। এই যে হামিদ যাবে দেশের বাইরে, এটা ডিজিএফআই জানে না? দর্শক বৃন্দ, ডিজিএফআই জানে। এইটা কি এনএসআই জানে না? দর্শক বৃন্দ, এনএসআই জানে। এইটা কি সিআইডি জানে না? দর্শক বৃন্দ, সিআইডি জানে। এইটা কি ডিবি জানে না? দর্শক বৃন্দ, ডিবি জানে। এর প্রত্যেকটা এজেন্সি কার নিয়ন্ত্রণে? দর্শক বৃন্দ, এই প্রত্যেকটা এজেন্সি মির্জাফর ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে। এখন এই অনলাইন টিভির যে দুই মাকাল ফল আছে, অনলাইন টেলিভিশনের দুইটা বা তিনটা স্টুজেস আছে, ওরা কি জানে না এই এজেন্সিগুলো কারা নিয়ন্ত্রণ করে? জানে, কিন্তু ওয়াকারের নিয়ে কোনো কথা বলবে নাই। কারণ ওদের পুটকি চাটায়, ওদের ব্রেইন চাটায়, ওদের চোখ চাটায়, ওরা মানসিক ভাবে বিকলাঙ্গ, ওরা অন্ধ। লজিক্যাল কথা আমি আপনাকে যেভাবে বললাম, তাই তো আসিফ নজরুল কি করেছে? আমার ধারণা আসিফ নজরুলের এখানে কোনো কিছু নিয়ন্ত্রণেরও দেয় নাই। ডিসিএফআই রে বইলা দিছে ওরে পাঠানোর ব্যবস্থা করো, পুলিশের আইজি রে বাহারে বইলা দিছে যাও এটাকে ব্যবস্থা করো। হামিদরে পাঠাই দিছে। ডক্টর ইউনূস সাহেব হয়তো জানছে তার পরের দিন। আমার কথা বুঝতে পারছেন? তো এইটা নিয়ে এই নিরীহ সদু লোকটারে যখন ধরছে জেনারেল জাহাঙ্গীর, সদু লোকটায় কি কইছে শুনেন। গতকাল চলে গেছেন আত্মমরণ আসামি। আজকে আপনিও শুনেছেন যে আপনার মন্ত্রণালয় হয়তো এটাও একটা, এই ঘটনাটা মানে ঘটবে আমরা কোনো সময় আশাও করি নাই, বাট এটা মানে একটা অপ্রত্যাশিত ঘটনা। এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। এই ঘটনাটা আমিও ওই আসার পরে জানতে পারছি, এবং এটার জন্য যারা দায়ী আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এটা যেহেতু আমি এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন রিপোর্টটা পাই নাই, যারই ব্যর্থতা থাকুক তারই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। উনি বলছে আইনের আওতায় আনবে। জেনারেল জাহাঙ্গীর, আপনার প্রতি আমার মায়া লাগে, আপনার প্রতি আপনি একটা বোধহীন একটা মানুষ। আপনি কি করে তাদেরকে আইনের আওতায় আনবেন? ওনাকে আইনের আওতায় তাদেরকে আইনের আওতায় আনতে গেলে প্রথমে গ্রেফতার করতে হবে জেনারেল ওয়াকারুজ্জামানকে, আপনাকে গ্রেফতার করতে হবে কর্নেল শহীদ খানকে, জিহাদ খানকে, আপনাকে গ্রেফতার করতে হবে ডিআইজি মুয়াজ্জেমকে। কই ওদের ছবিগুলা কই দর্শক বন্ধু, আপনাদেরকে একটু দেখাই। তাকে গ্রেফতার করতে হবে, ডিআইজি ইমিগ্রেশন মুয়াজ্জেম হোসেনকে। মুয়াজ্জেম হোসেন বলে দিবে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে অর্ডার দেওয়া হয়েছে।
কর্নেল জিহাদ খানকে যখন নাড়াচাড়া করতে যাবেন তখন দেখবেন জামাত চিল্লায় উঠবে, জামাত বলবে উনি এটা কি করেছে, একটা মারা যায় এমন একটা লোক তাকে চিকিৎসা দেওয়ার জন্য এই কাজটা করেছে। আপনি কি এটা পারবেন? আপনি কি আসিফ নজরুলকে গ্রেফতার করাতে পারবেন? আপনি আননেসেসারি কেন বলতে গেছেন যে আপনি তাদেরকে যদি না আনতে পারেন তাইলে আপনি নিজে রিজাইন করবেন? আপনার কি তো মির্জাফর ওয়াকারুজ্জামান আপনারে ওখানে বসাইছে। আপনি ভাই একজন লেম্যান, আপনার বোধশোধ নাই। আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন আল্লাহ জানে। বাট আপনার খুব ক্লোজ একজন বন্ধু জাহাঙ্গীর সাহেব আমাকে বলছে আপনি একজন সৎ মানুষ। না, আমিও তার কথাটাকে ধরে নেই, কারণ যে লোক বলছে সে আপনার ব্যাচমেট, আপনারা হয়তো একই রুমে থাকতেন। সে বলছে যে আপনি অনেক ভালো মানুষ। তো আপনি কেন বলছেন যে আপনি রিজাইন করবেন? আপনি রিজাইন করা উচিত, কারণ আপনারা তো আসলে স্বাধীনভাবে কাজ করতে দেয় না। দেয়, জেনারেল ওয়াকারুজ্জামান চারিদিক থেকে বাধার সৃষ্টি করে, আপনারা তো কাজ করতে দেয় না। আইজি কেও ঠিক মতো কাজ করতে দেয় না। তো আপনারা এই দায়িত্ব নিচ্ছেন, অথচ কাজগুলো আপনারা ঠিক মতো করতে পারতেছেন না। বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদেরকে আমি ইজ্জত দিয়ে কথা বলি, কিন্তু আপনারা কর্নেল জাহিদ খানের মতো এই লোককে কিভাবে আপনাদের পার্টিতে আপনারা রেখেছেন? আসল কাহিনীটা হচ্ছে এই, ইন্টেলিজেন্স ব্রিফিং টোটাল পারমিশনটা আসছে কার কাছ থেকে? ওয়াকারের কাছ থেকে। ওয়াকার নিজে রয়্যাল লোক, ওয়াকার নিজে ভারতীয় এজেন্ট, ওয়াকার নিজে হাসিনার কেয়ার করে, ইন্ডিয়া কেয়ার করে। এখন হামিদ দেশের বাইরে পাঠাইতে হইব, ওয়াকার কি করবে? আসিফ শুধু আসিফ নজরুলের কল করে করবে, চাকর বেড়া বেড়া নজরুল তুই অরে পাঠায় দে। আর বেড়া নজরুলের কথাবার্তার ধরন দেখছেন? বেড়া নজরুল যখন কথা কয়, বেড়া নজরুলের কথা মনে হয় এই শালা এক বুবুক্ষ হারামজাদা, এর কোন আকল জ্ঞান নাই। আমি এই বেড়া আসিফ নজরুলের আমি বেড়া আসিফ নজরুলের কথাবার্তার ধরন দেখাই, আমি আকাশ থেকে পড়ি। এই বেড়া আসিফ নজরুল এর কি কোনো আকল জ্ঞান আছে? বেড়া আসিফ নজরুলের আমি আপনাদেরকে দর্শক বৃন্দ একটা জিনিস আমি শেয়ার করতে চাই। বেড়া আসিফ নজরুল কি বলে? এই বেড়া আসিফ নজরুল এমন ভাবে বুভুক্ষ আমাদের মানে কোন এক জায়গায় আমাদের বাংলাদেশের কোন একটা অঞ্চলে বলে, কোন হাঁস যদি 10 দিন খাবার না পায়, হঠাৎ করে একদিন যদি খাবার পাইয়া বসে। আসিফ নজরুল লেখাপড়া করছে, একটা লেখাপড়া জানা মানুষ, কিন্তু হইছে কি জানেন? লেখাপড়া জানিও তো মানুষ প্রস্টিটিউট হয়, যেমন রাজ্জাক হইছে না। আসিফ নজরুলের কথার ধরনটা শুনেন। আসিফ নজরুল যদি কখনো বলে যে আমি যদি কখনো সুযোগ পাই বাংলাদেশের মানুষের খেদমত করার, আমি সারাদিন জনগণকে খুশি করার জন্য আমি কাজ করব। দর্শক বৃন্দ, আমি তো এই কথাই বললাম, আমার যদি কোনোদিন সুযোগ হয় বাংলাদেশের মানুষের সেবা করা, জান পরাণ দিয়ে আমি সেবা করব। কিন্তু আসিফ নজরুলের কথা বলার ধরন দেখেন, একজন ভণ্ড, মুনাফিক, ফাসিক, লোভী, ক্ষমতা লোভী কিভাবে কথা বলে দেখেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো যাই হোক, এগুলি মনে হয় এই হজের 1 বছর পূর্তি হবে। আচ্ছা, মানুষের বানোয়াট কথা শুনতে গেলে হায় আল্লাহ, যদি কখনো সুযোগ হয় আমি জনগণের জন্য বিছানায় উলঙ্গ হইয়া শুয়ে থাকতাম। মনে হয় না? আবার শুনেন এই ভণ্ডের কথাটা, আবার শুনেন। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। এইটা কি রিয়াল? এইটা কি রিয়াল আসিফ নজরুল? হায় আল্লাহ,
হায় আল্লাহ, এই মফিজের কথা শুনছেন? এই মফিজ কি বলে? মফিজ কি বলে? এইটারে আমরা অনেকে সত্য মনে করি যে এই লোক ভালো। এর কথাবার্তা কোনো কিছু খুঁজে পাইছেন? মানুষের ভণ্ডামিরও একটা শেষ থাকে। ভণ্ডামি কাহাকে বলে এরও একটা শেষ থাকে, কিন্তু এই আসিফ নজরুলের এই ভণ্ডামির শেষ আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাজের স্টাইলের সাথে পরিচিত, ইউনূসের সাথে কাজ করেছে এমন 10 জন, 15 জন, 100 জনের সাথে আমার কথা হয়েছে। তার কাজের স্টাইল, উনি অত্যন্ত ডিটেল ওরিয়েন্টেড। উনার কাছে কোনো জিনিস গেলে উনি ওইটা সম্পর্কে 10,000 প্রশ্ন তৈরি করেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ জিজ্ঞাসা করে, স্যার রাষ্ট্রপতি হামিদ দেশের বাইরে যাবে, কেন যাবে? ওনার ফাইল কই? ওনার উপরে কি কি আছে, কেস আছে কিনা? ওনার কি কি ব্যাখ্যা আছে? ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? সবগুলো এখানে হাজির করত ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো ছাড়া জীবনেও কাউকে বাইরে যাওয়ার পারমিশন দিবে না। অনলাইনে কিছু উটকো লোকজন আছে, অনলাইনে কিছু উটকো বিএনপির এবং অনলাইনে নিজেদেরকে অ্যাক্টিভিস্ট দাবি করে, লেখাপড়া জানে না, গন্ড মূর্খ, হয়তোবা আইএ পাস, বিএ পাস, এমএ পাস করছে, নিজেরে বলে সাংবাদিক, সাংঘাতিক, বালছল, এ ধরনের কিছু লোকজন আছে। তারা এখন একের পর এক বলে আমি নিজ দায়িত্বে আমি এই সিক্রেট জিনিস প্রকাশ করলাম। কি সিক্রেট জিনিস প্রকাশ করছে? ওদের বাপের মাতা, ওদের 14 গোষ্ঠীর আড্ডি ওরা প্রকাশ করছে। ঠিক আছে, হামিদ পলাইছে এবং তারা এমন ভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করতেছে যে ডক্টর ইউনূসের কাছ থেকে পারমিশন নিয়ে হামিদকে বিদেশে পাঠাইছে। আবার কার্টুন বানাইছে, হামিদরে কইতেছে, হামিদ ইউনূসরে কইতেছে স্যার এই টাকা লন, আরো টাকা দিমু। আচ্ছা, এদের জ্ঞানের পরিধি কি? এই অনলাইন অ্যাক্টিভিস্ট যেসব লোকজনরা ওয়াকারের দিকে তাকাবে না, কারণ কি জানেন? ওয়াকার কোনো একদিন আপনারে হ্যালো কইছে, আপনি এখনো বসে রইছেন, আহারে আমার ওয়াকার প্রেমিক, তুমি আবার কবে আমারে কল করবা, কবে আবার তুমি আমারে সুমা দিবা, কবে আমারে তুমি একটা চাকরি দিবা? এইসব বলদের বাচ্চাদের কোন আকল জ্ঞান আছে? এইসব বলদের বাচ্চারা ওয়াকারের লগে একবার হ্যালো কইছে, এখন ওয়াকার ভাই কল করে না কেন, আমি তো তোমার জন্য জান কুরবান করে দিতেছি। অনলাইনে টিভি খুলছে, এই টিভি ওই টিভি ইন্টারভিউ করে, গত 2 দিন ধরে তাদের জিকিরের আর অভাব নাই। কইতেছে হামিদ রে বিদেশে পাঠাইছে, এই জন্য ইউনূস কত টাকা ঘুষ খাইছে। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা কথা আমি বলি, যেসব লোকজনরা বলছে ডক্টর ইউনূসকে ঘুষ দিচ্ছে, স্পেশালি কোন এক জায়গায় অনলাইনে ইন্টারনেট টিভি পোর্টাল কইরা ওইখানে 2টা গন্ড মূর্খ বৈশা রয়েছে, 2-3টা গন্ড মূর্খ আছে, এরা মাঝে মাঝে ব্যাখ্যা করে এই তারা ইউনূসের সব দোষ খুঁজা বাইর করে। ইউনূস ওদের পুটকির মধ্যে কবে মিডল আঙ্গুল দিছে তেল ছাড়া, ওইটাও তাদের মনে আছে, কিন্তু ওয়াকার অগ কোনো একদিন হ্যালো কইছে, ওই আবেগে এখনো বসে রয়েছে। ওয়াকার বোধ এখনো ওদের পুটকি মারার জন্য রেডি হইয়া বসে রয়েছে, অথচ অগলগে এখন হ্যালো কয় না। এ কথার কোনো ব্যাখ্যা আছে? মানে হোয়াট ইজ দিস? আর দ্য রিয়েল? আমি বলছি, এদেরকে বুঝানোর চেষ্টা করলাম যে গরুর বাচ্চা, গরু কোন এক যুগে তোদের পুটকিতে একটু ঘি লাগাইছে, তোরা বৈশা রয়েছিস, ওই ঘি আবার কবে আসবে? আসবে না রে বলো, বলো। ডক্টর ইউনূসের ঘুষ খাওয়ার দরকার নাই হামিদের কাছ থেকে, হ্যাঁ বিদেশের পারমিশন নিয়া। বলদের ঘরের বলদে গো আকল জ্ঞান কবে হবে? এই শুয়োরেরা কবে বুঝবে? শুয়োর শ্রেণীর হারামজাদা বলে হামিদের কাছ থেকে নাকি ডক্টর ইউনূস পয়সা খাইছে।